প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। এই গুপ্ত সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী রাজা ছিল সমুদ্রগুপ্ত। আর এই সমুদ্রগুপ্ত তার যে ভারতবর্ষে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তার 100 বছরের মধ্যেই গুপ্ত সাম্রাজ্য পতনের মুখে পড়ে। আর এই পতনকে কেন্দ্র করেই ঐতিহাসিকদের মধ্যে বেশ কিছু মতামত রয়েছে, যেমন অভ্যন্তরীণ বিদ্রোহ, বৈদেশিক আক্রমণ, রাজ পরিবারের মধ্যে কলহ, এছাড়াও বিভিন্ন আঞ্চলিক রাজাদের ক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্যার জন্যই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে বলে তারা দায়ী করে। এছাড়াও ঐতিহাসিকগণ আরও বেশ কিছু কারণকে দায়ী করেছে, যেমন যোগ্য নেতৃত্বের অভাব বা দুর্বল শাসক। স্কন্দগুপ্তের পরবর্তী সময় থেকে গুপ্ত সাম্রাজ্যের মধ্যে দুর্বল শাসকের অভাব ঘটে, যার ফলে বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রেও এই দুর্বলতা বা সমস্যা সৃষ্টি হয়। কারণ ছিল একটাই, দুর্বল শাসক। আর এই কারণেই গুপ্ত সাম্রাজ্যের পতনের সম্মুখীন হয়। পরবর্তী পয়েন্ট, দুর্বল সেনাবাহিনী। দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরবর্তী সময় থেকে সেনাবাহিনী ক্রমশ হ্রাস পেতে থাকে, মানে গুরুত্ব হ্রাস পেতে থাকে। কারণ গুপ্ত সাম্রাজ্য, আমরা জানি গুপ্ত সাম্রাজ্যে যে ধর্ম নিয়েছিল সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম আর বৈষ্ণব ধর্মের বেশি গুরুত্ব দেয়, যার ফলে তারা অহিংসার নীতি গ্রহণ করে। আর এই কারণেই গুপ্ত সাম্রাজ্যের যে সেনাবাহিনীর ওপর গুরুত্ব ক্রমশ কমতে থাকে, যার ফলে সেনাবাহিনী একদম দুর্বল হয়ে যায়। আর এই কারণেই যেহেতু যে সাম্রাজ্যের সেনাবাহিনী দুর্বল থাকবে এবং শাসক দুর্বল হবে, সেই সাম্রাজ্যের পতন নিশ্চিত। এই ছিল আরেকটা কারণ। পরবর্তী পয়েন্ট বলা যেতে পারে বৈদেশিক আক্রমণ। যেরকম স্কন্দগুপ্তের পরবর্তী সময় থেকে দুর্বল শাসক, দুর্বল সেনাবাহিনী তো ছিল, এর পাশাপাশি বিভিন্ন রকম বৈদেশিক আক্রমণ হতে শুরু করে, যেরকম পুষ্যমিত্র, ঠিক আছে, এদের আক্রমণ ঘটে, যার ফলে এই গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে পতনের সম্মুখীন হন, কারণ এর যে পরিকাঠামো সেটা ভেঙে গিয়েছিল। পরবর্তী পয়েন্ট, নিষ্কট জমিদার, অতিরিক্ত হারে জমিদার। যেরকম দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর থেকেই কি হয়, গুপ্ত সাম্রাজ্যের যে সমস্ত ব্রাহ্মণ পুরোহিতরা ছিল তাদেরকে নিষ্কট জমি দান করা হতো। এর পাশাপাশি যারা রাজ কর্মচারী ছিল তাদেরকেও জমি দান করা হতো, যার ফলে আর্থিক যে আয়টা আসতো জমি থেকে সেইগুলো ক্রমশ হ্রাস পেতে থাকে এবং একদমই তলানিতে গিয়ে ঠেকে, যার ফলে আয় কমে গেলে রাজকোষ খালি হয়ে যায়। আর দেখা যেতে পারে যে সেনাবাহিনীকে চালানোর মতো সেই টাকাটুকু পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের কোষাগারে ছিল না বা ঘাটতি হতে শুরু করে। আর যেহেতু আর্থিক হারে দুর্বল হতে থাকে, সেই সাম্রাজ্য পতনের সম্মুখীন হয়। পরবর্তী পয়েন্ট, বিভিন্ন আঞ্চলিক শক্তির রাজাদের ক্ষমতা বৃদ্ধি। যেমন আমি যেমনটা বলেছিলাম, গুপ্ত সাম্রাজ্যে যে সমস্ত আঞ্চলিক শক্তি যারা ছিল, তারা এই সমস্যা বা এই যে দুর্বলতার সুযোগ নিয়ে তারা নিজেদের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি করতে শুরু করে। আর এই কারণেই গুপ্ত সাম্রাজ্য ধীরে 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 পতনের দিকে এগোয়। এরপর সিংহাসনকে কেন্দ্র করে রাজপরিবারের মধ্যে কলহ। দেখো, আমি বললাম গুপ্ত সাম্রাজ্যের মধ্যে গুপ্ত সাম্রাজ্যে যে সমস্ত রাজারা ছিল তারা ছিল অত্যন্ত দুর্বল, যার ফলে যেহেতু তারা দুর্বল ছিল, তাই জন্য কে পরবর্তী রাজা হবে এবং কার দখলে সিংহাসন যাবে এইটাকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো, যার ফলে শাসন ব্যবস্থার দিকে তাদের নজর একদমই ছিল না। পরবর্তী পয়েন্ট, সামন্ত প্রথা। দেখো, স্কন্দগুপ্তের পরবর্তী সময় থেকেই বিভিন্ন প্রদেশগুলো যে সমস্ত সামন্ত প্রভুরা ছিল তারা আর্থিক দিক থেকে বলবান হয়ে ওঠে। এর পাশাপাশি তারা বিচার সংক্রান্ত ক্ষমতা নিজের হাতে করে নেয় বা কুক্ষিগত করে ফেলে। আর ধীরে ধীরে তারা প্রদেশগুলি সর্বসর্বা হয়ে ওঠে, যার ফলে সামন্ত প্রভু ছাড়াও যে সমস্ত গুপ্ত সাম্রাজ্যের রাজারা, তাদের ভিত্তি বা ভূমিকা ক্রমশ হারে কমতে থাকে এবং এরাই হয়ে ওঠে, মানে সামন্ত প্রভুরাই হয়ে ওঠে সেখানকার একছত্র অধিপতি। এই কারণেই গুপ্ত সাম্রাজ্য ক্রমশ পতনের সম্মুখীন হয়। এই ছিল গুপ্ত পতনের কারণ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।